আজকে আমরা পরিচ্ছদ ১৬ কমিশন সম্পর্কে জানব। বিচারে সুষ্ঠু ও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে কমিশন জারি করা হয়ে থাকে। কমিশন জারির বিধানসমূহ কোর্ট এর অর্ডার 16-এ দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে কমিশন জারি করা যাবে, যেমন ১, সাক্ষীকে পরীক্ষা করার জন্য। ২, কোনো মামলায় পক্ষদের মধ্যে হিসাব সংক্রান্ত বিরোধ থাকলে হিসাব পরীক্ষার জন্য। ৩, কোনো জমির পরিমাণ, অবস্থান, সীমানা ইত্যাদি বিষয় নিরূপণের জন্য। ৪, প্রাথমিক ডিক্রি অনুযায়ী বন্টনের মোকদ্দমায় পক্ষগণের মধ্যে ছাম বন্টন করার জন্য ৭৫ ধারা দ্রষ্টব্য। ১, সাক্ষীকে পরীক্ষার জন্য কমিশন অর্ডার ১৬ এর ১ নং বিধি অনুযায়ী যেসব ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে এবং দুর্বল ও অসুস্থ সাক্ষীদের কমিশনে পরীক্ষা করা যাবে। যেমন, প্রচলিত প্রথা অনুযায়ী যেসব মহিলারা জনসম্মুখে আসেন না তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি গ্যাজেটে প্রকাশিত পদ ও পদবি বিবেচনায় যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা। সরকার এসব ব্যক্তিগণের তালিকা তৈরি করে তার অনুলিপি হাইকোর্ট বিভাগে এবং কোনো আদালতের অধিক্ষেত্রে বসবাসকারীর তালিকা ওই আদালতে পাঠাবে। ওই তালিকায় যেসব ব্যক্তির নাম আছে তাদেরকে কমিশনে পরীক্ষা করা যাবে। কোডের ১৩২, ১৩৩ ধারা দ্রষ্টব্য। অর্ডার ১৬ এর বিধি ১ অনুযায়ী অসুস্থ ও দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে কমিশন জারি করা যাবে, কিন্তু কী ধরনের অসুস্থতা বা দুর্বলতা ক্ষেত্রে কমিশনের আবেদন মঞ্জুর করা হবে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। দুর্বলতা বা অসুস্থতা অবশ্য এমন হতে হবে যে সাক্ষীর পক্ষে কয়েকদিনের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব হবে না। অসুস্থতার সমর্থনে ডাক্তারি সার্টিফিকেট থাকতে হবে এবং অসুস্থতার বিষয়ে শপথনামাও করতে হবে। স্বাভাবিক নিয়ম হলো যে সাক্ষীকে আদালতে উপস্থিত হয়ে উভয় পক্ষের সামনে জবানবন্দি এবং অপর পক্ষের জেরার সম্মুখীন হতে হবে। আদালতে উভয় পক্ষ কর্তৃক জিজ্ঞাসাবাদের সময় সাক্ষীর আচরণ, তার প্রতিক্রিয়া ইত্যাদি বিচারক সহ উভয় পক্ষের আইনজীবীগণ বিবেচনা করতে পারবেন। উক্ত অবস্থার সম্মুখীন হওয়া কোনো কোনো সাক্ষী পছন্দ করে না। এ কারণেই ওই শ্রেণীর সাক্ষীর পক্ষে কমিশনের জন্য আবেদন করা হয়। সাক্ষীকে কমিশনে জিজ্ঞাসাবাদের আবেদন বিবেচনার সময় মনে রাখতে হবে ওই সুযোগ সুবিধা শুধুমাত্র বিধি ১-এ যেসব ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে তাদের ক্ষেত্রেই দেয়া যাবে। আরও কতক ব্যক্তি বিধি ৪-এর ১-এ উল্লিখিত পরিস্থিতিতে কমিশনে জবানবন্দি ও জেরা গ্রহণ করার বিষয়ে আদালত অনুমতি দিতে পারে। যেমন, এমন ব্যক্তি যে আদালতের অধিক্ষেত্রের সীমানার বাইরে বসবাস করে। সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখের পূর্বে যে ব্যক্তি অধিক্ষেত্রের সীমানার বাইরে চলে যাবে এবং প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত ব্যক্তি যার পক্ষে আদালতে উপস্থিত হলে জনস্বার্থের হানি হতে পারে। এ ধরনের কমিশন সাক্ষী যে আদালতে অধিক্ষেত্রের সীমানার মধ্যে বসবাস করে সে আদালতের বা কোনো আইনজীবীর ওপর বা কমিশন করার জন্য নিয়োজিত কোনো ব্যক্তির ওপর জারি করা যাবে। যখন কমিশন জারির জন্য কোনো আবেদন করা হয় তখন সিআরও ভলিউম 1-এর 247 বিধিতে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং ওই বিষয়গুলো বিবেচনার পর বিচারক যখন নিশ্চিত হবেন যে কমিশন জারি করা প্রয়োজন তখন তিনি প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন। নিয়োজিত কমিশনার কর্তৃক আদেশ পাওয়ার পরে যে ব্যক্তির জবানবন্দি জেরা গ্রহণ করতে হবে সময় ও তারিখ উল্লেখ করে তার ঠিকানায় নোটিশ প্রদান করবেন এবং উভয় পক্ষের আইনজীবীগণের ওপর নোটিশ প্রদান করতে হবে। নোটিশ পাওয়ার পরে যদি কোনো পক্ষ হতে যথাযথ কারণে মুলতবির আবেদন করা হয় কমিশনার আদালতের অনুমতি সাপেক্ষে আবেদন মঞ্জুর করে অন্য একটি তারিখ নির্ধারণ করতে পারবেন। তবে মুলতবির কারণ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তিনি ওই সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ করতে পারবেন। সকল পক্ষের ওপর নোটিশ জারি করার পরে কমিশনের কাজ শুরু করা উচিত। পক্ষগণকে কমিশনারের সামনে তাদের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। যদি কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর অপরপক্ষ নোটিশ পাওয়ার পরে উপস্থিত হয়ে উক্ত সাক্ষীকে জেরা না করে তাহলে ওই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর কমিশনার অপরপক্ষের আইনজীবীর জন্য বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে চলে যান। সাক্ষী কিছুদিন পর মারা যায়।
ওই সাক্ষীকে জেরা করা হয়নি বিধায় তার জবানবন্দি বিবেচনা করা যাবে না মর্মে বিবাদী পক্ষে আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ কর্তৃক উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে মন্তব্য করা হয়, কারণ উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ থাকা সত্ত্বেও তাকে জেরা করা হয়নি। কমিশনে সাক্ষীর জবানবন্দি জেরা লিপিবদ্ধ করার কাজ শেষ হওয়ার পরে কমিশনার তার গৃহীত সাক্ষ্য প্রমাণ সহ তার রিপোর্ট যে আদালত হতে কমিশন জারি করা হয়েছে সে আদালতে জমা দিবেন। ওইসব রিপোর্ট সাক্ষ্য প্রমাণ সংশ্লিষ্ট মামলার নথির অংশ হবে। তবে কমিশনার কর্তৃক গৃহীত সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য হিসেবে পাঠযোগ্য হবে না যদি অপরপক্ষ সম্মতি না দেয়। ঐরূপ কমিশন গৃহীত জবানবন্দি জেরা প্রমাণে ব্যবহার করার পূর্বে আনুষ্ঠানিকভাবে আদালতে তা পেশ করতে হবে এবং আদালতে পড়তে হবে। এই সিদ্ধান্ত দ্বৈত বেঞ্চের। পূর্বে 9 DLR SCD 128 পৃষ্ঠায় প্রকাশিত একক বেঞ্চের সিদ্ধান্তে বলা হয়েছিল যে আদালতে আনুষ্ঠানিকভাবে পেশ করা না হলেও ঐরূপ জবানবন্দি জেরা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। দ্বৈত বেঞ্চের সিদ্ধান্তটি বাধ্যকর হবে। কমিশনার নিয়োগের আদেশ বিচারক নিজেই অর্ডার শিটে লিপিবদ্ধ করবেন। উক্ত আদেশে কতদিনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে, কতদিনের মধ্যে ফেরত দিতে হবে এবং তাদের আইনজীবীগণের ওপর সময় তারিখ উল্লেখ করে নোটিশ দিতে হবে ইত্যাদি নির্দেশ থাকবে। উক্ত আদেশ প্রদানের পূর্বে যে পক্ষ কমিশনের আবেদন করেছে তাকে কমিশনারের ফি জমা দেওয়ার নির্দেশ দিতে হবে এবং ফি জমা দেওয়ার পর নিয়োগের আদেশ জারি করা যাবে। সিআরও ভলিউম 1 এর 621 বিধিতে ফির একটি স্কেল দেয়া আছে। ওই বিধিতে খুব সামান্য ফি নির্ধারণ আছে। আদালত কর্তৃক বর্তমান অবস্থার প্রেক্ষিতে যুক্তিসঙ্গত ফি ধার্য করা যেতে পারে। কমিশনার নিয়োগ সম্পন্ন হলে রিট আকারে আদেশটি ইস্যু করতে হবে। ওই পরোয়ানায় কমিশনকে কি কি করতে হবে তার সবকিছু লেখা থাকবে। প্রত্যেক জজশিপে কমিশনারদের তালিকা সংরক্ষণ করা হয়, সে তালিকা হতে কমিশনার নিয়োগ করতে হবে।